এই সাংবিধানিক সরকার বলতে বলতে সংবিধানটাকে রেপ করে ছেড়ে দিছে, কিছু রাখে না। এরা কি করবে ভাই বলেন? মাসুদ কামালের কাছে একটু জানতে চাই, এক যে তার বিচারের দাবি বেশ কিছু রাজনৈতিক দল করেছে, আগেও করেছে, তার পদত্যাগের গুঞ্জন যখন শুরু হয়েছে তখনও এখনো করছে। সেটি সরকারের পক্ষ থেকে একেবারে বলা চলে যে বলা হচ্ছে আমলে নিচ্ছেন না তারা, যে যেসব অভিযোগ করা আছে, বিশেষ করে 51 অনুচ্ছেদের কথা তুলে তারা বলছেন যে এ ধরনের সুযোগ আপাতত নেই, তার আগে যদি কিছু হয়ে থাকে সেটা অন্য ব্যাপার। আমার প্রশ্ন সেটি হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি থাকা অবস্থায় এবং 5 আগস্টের পরে যা কিছু ঘটেছে অন্তর্বর্তী সরকারের আমলে, এবং পরে দেখলাম যে বিএনপি তাকে মোটামুটি একটু মানে সম্মান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিদেশ সফর থেকে এসে প্রধানমন্ত্রীও কিন্তু তার সঙ্গে সেই সৌজন্য সাক্ষাৎটি করেননি, তখন হয়তো তারা কিছু একটা ভেবে করেননি। এই যে ধারাবাহিকভাবে 5 আগস্ট পরবর্তী ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই অবস্টাকেলগুলো ফেস করেছেন, তিনি যদি বিদেশ যেতে পারেন, আপনার কি মনে হয় তার একটা কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার স্পৃহা থাকবে কিনা? এখানে প্রতিশোধের কি আছে? মানে উনি বিজয়ী যে কি করবেন, কিছু একটা বলবেন, এই তো এতে প্রতিশোধের কি হলো? উনি যেটা বলবেন, দেখেন কতগুলো কথা আমি বলি এখানে। ওনার পদত্যাগ পত্রটা আপনি খুব মন দিয়ে দেখবেন, ওখানে প্রথম বড় যে দুটো প্যারা, প্রথম 2 প্যারা, এই 2 প্যারার সঙ্গে পদত্যাগের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এই 2 প্যারা না লিখলে ওই পদত্যাগ পত্রের কোনো রকম অঙ্গহানি হয় না। ওই 2 প্যারা উনি কি লেখছেন? উনি বোঝানোর চেষ্টা করেছেন যে উনি এই সরকারের জন্য, আজকের এই অবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি এটা বোঝানোর চেষ্টা করেছেন। উনি সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন, দেখেন আপনাদের জন্য আমি কত ত্যাগ করেছি। কেন? এটা বোঝানোর দরকারটা কি? এটা না বোঝালে পদত্যাগ সম্পূর্ণ হইতো না? হইতো। তাহলে এখানে ওনারও কিছু স্বার্থ আছে ভাই। এটা হলো দেওয়া নেওয়ার সম্পর্কটা। উনি যেন বিএনপিকে বলতে চাচ্ছেন যে দেখেন আমি আপনার জন্য এত কিছু করেছি, আপনি কি আমার জন্য কিছু করবেন না? হিসাবটা ভাই ক্লিয়ার। উনি কি কম করেছেন? এই লোকটা যে মনে প্রাণে আওয়ামী লীগের লোক, এতে কোনো সম্পর্ক সন্দেহ আছে? আমার প্রশ্নটা ওই কারণে। উনি কলেজ লাইফ থেকে কিন্তু আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ করার কারণে উনি জীবন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তার হচ্ছে বড় কথা, উনি কখনো ভেবেছিলেন উনি রাষ্ট্রপতি হবেন? হওয়ার আগে দিন তাও বলছেন লটারি পাওয়ার মতো উনি রাষ্ট্রপতির পদ পেয়ে গেছেন। কার কাছ থেকে পাইছেন? আওয়ামী লীগের কাছ থেকে পাইছেন। তার প্রতি ওনার কৃতজ্ঞতা থাকার কথা না? কথা তো। সেইখানে থাইকা উনি যে সংসদে যে প্রথম ভাষণটা দিচ্ছেন, ওইটা পড়ে কেউ বুঝবে এটা আওয়ামী লীগের কোনো লোকের ভাষণ? বরঞ্চ বুঝবে এটা আওয়ামী বিরোধী কোনো বক্তব্য, আওয়ামী বিরোধী কোনো মানুষের ভাষণ। তিনি বলবেন যে আমাকে এবার লিখে দেওয়া হয়েছে, আমি পড়ছি, সত্য লিখে দেওয়া হয়েছে। তো আপনি তো এই ভাষণটা দেওয়ার আগেই বলতেন তাহলে আমি ছেড়ে দেই। আপনি তো জানেন যে আপনার আওয়ামী লীগ হওয়ার কারণে আপনাকে বিএনপি রাখবে না। বিএনপি তো না রাখার ইতিহাস অনেক। বাংলাদেশে রাষ্ট্রপতিদের অসময়ে বিদায়, এটা বিএনপির হাত দিয়ে সবচেয়ে বেশি বার হয়েছে। আওয়ামী লীগ কিন্তু হয় নাই। আব্দুর রহমান বিশ্বাস কিন্তু একদিন বেশি কাটাইছে রাষ্ট্রপতির দায়িত্ব, আব্দুর রহমান বিশ্বাস। আর ইয়াজউদ্দিন তো কাটাইছে 1 বছরের উপরে। ইয়াজউদ্দিন আসছে 1 বছর পরে, গেছে 6 বছর, 6.5 বছরের মাথায়। এবং আওয়ামী লীগ আমরা এসে স্বাভাবিক মেয়াদ পূরণ করে গেছি, তাকেও পদত্যাগ করতে হয় নাই। কিন্তু পদত্যাগের ইতিহাস সবচেয়ে বেশি বিএনপির হাতে। বিএনপি তার নিজের প্রতিষ্ঠাকালীন মহাসচিবের পর্যন্ত বাদ দিছে, বি চৌধুরীকে। কাজে ইতিহাসটা বিএনপির বেশি। তো আপনি জানেন যে আমাকে রাখবে না, তাহলে আপনি আপনার যে ভাই মানুষের একটা আদর্শ, আমি কিন্তু কোনো আদর্শকে খারাপ করে দেখছি না, যার যেটা আদর্শ হতেই পারে। আপনার একটা পলিটিক্স তো থাকতেই পারে। আপনি সে পলিটিক্যাল আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন কেন? ব্যক্তি স্বার্থের জন্য, যাতে ওনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা না হয়, যাতে ওনাকে কোনো হয়রানি করা না হয়। এই তো আপনি করছেন। তো আপনি এখন নিজেকে অনেক কিছু বলতে পারেন যে আপনি খুব বীর, মহাবীর, অমুক তমুক, সবই ঠিক আছে, এগুলো কোনোটাই অস্বীকার করবো না যে সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য এগুলো করছে। আমি মাঝখানে ফাঁক দিয়ে একটা কথা বলি, আমাদের আজকে দেশে রাজনৈতিক যত সংকট দেখেন না, এই জুলাই সনদ, অমুক সনদ, তমুক সনদ, এই সব কিছুর মূলে হলো ওই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার যে প্রচেষ্টা, সেটা। আজকাল এই সমস্ত ক্রাইসিস কোনোটাই হইতো না যদি 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পর সংবিধানটাকে স্থগিত করা হতো।
এই সংবিধান স্থগিত, এখন আমরা আমাদের মতো করে কাজ করব। কিন্তু তারা করে নাই, তারা সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছে, এবং যে সংবিধানকে তারা মানে না, সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করে প্রথম দিন থেকেই তারা সংবিধান লঙ্ঘন করতে থাকছে। এই জন্য একদিন তাদের ভুগতে হবে, একদিন না একদিন তাদের দেখে না তাদের মধ্যে মামলা মোকদ্দমা হবে। কারণ আপনি সরাসরি বললেই পারতেন এটা আমরা মানি না, তাহলে তো এত ঝামেলা এক থাকে না। আপনি মানিয়ে বলে কিছু মানছেন, কিছু মানেন নাই, এটা এখনো তাই হচ্ছে। কিন্তু এখনো কিন্তু তাই হচ্ছে। এখনো যেন বিএনপি যত রকম বিরোধ করতেছে, মানে বিরোধী দলের সঙ্গে সংবিধানের দোহাইতে করতেছে। কারণ সংবিধানের দোহাইতে ওনারা কথা বলে, ওনারা কি সংবিধান পুরোটা মানে নাকি? মানে না তো। এটাই চলছে দেশে এখন। যাক, আমি রাষ্ট্রপতি প্রসঙ্গে আসি। কাজেই ওনার যেটা হয়েছে, উনি আসলে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গেছেন, এবং আগামী দিনগুলিতেও উনি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই যাবেন। উনি বিদেশ যাবেন, আপনি নিশ্চিত থাকেন 1 মাসের মধ্যে উনি বিদেশ যাবেন। উনি কিন্তু একটা কথা লিখেছেন যে আমার এই রোগ আছে, এই রোগ আছে। শেষ লাইনটা কি জানেন? আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, আমি যদি বুঝি যে আমি রাষ্ট্রপতি পদে আছি, আমার চিকিৎসার প্রয়োজন, তাহলে আমি বলবো আমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত আমি থাকতে চাই। কারণ এখানে তো ফ্রি চিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসা। যার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, সে কেন এই সুযোগটা হারাইয়া তার বাসায় যেয়ে উঠবে? খেয়াল করেন জিনিসটা। উনি তো বিদেশে চিকিৎসা করতে যাবেন, বিদেশি চিকিৎসা তো এক্সপেন্সিভ। লন্ডন যান অথবা সিঙ্গাপুর যান, কোথেকে? তাহলে এটা থাকাটা তো নিরাপদ ছিল কিন্তু আমি মনে করি। কিন্তু তারপর উনি গেছেন, কারণ এখানে দুটো জিনিস আছে। একটা হলো বিদেশ যাওয়ার ভিসাটা করে রাখলেন, এই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, এটা কিন্তু ভিসা একটা, তাই আমি বিদেশে এখন যাবো। আর এমনিও তো উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইউজ করতে পারবেন বাকি সারা জীবন, আইন অনুযায়ী পারবেন। কাজে ওনার অন্য কোনো সমস্যাও হবে না, এবং এর পাশাপাশি সরকার তাকে বাধা দিবে না, উনি যাবেন। এবং এই ইকুয়েশনেই উনি এটা ছেড়েছেন। মুখে যে যাই বলুক ভাই, মানে আমাদের দেশে রাজনীতি তো মিথ্যা বলে একটা আর্ট, তাই না? মিথ্যা না বলে নাকি রাজনীতি করা হয়। আমার জানার জায়গা ছিল, ধরেন উনি বিদেশ গেল, গিয়ে যদি উনি বলেন যে এর আগে উনি মানব জমিনের যে কথাটা মুজিবুর রহমান মুজিব বলছিলেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পান নাই এবং অন্তর্বর্তী সরকার গঠন, সবকিছু মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার কোন স্টেটমেন্ট পুরো প্রক্রিয়াটাকে আবার নতুন করে এক ধরনের প্রশ্নের মুখে ফেলবে কিনা? এই সমস্ত স্টেটমেন্ট অনেকেই দেয়, এগুলো কিছু যায় আসে না। এসকে সিনহাও বিদেশ যে বই লিখে লিখেছিল, কিছু যায় আসে? আমি যদি মনে করে গেলাম আমার জন্য কিছু যায় আসে না, আমি যায় আসবে না। উনি বললে কি, উনি তো বুঝাই যায়, এটা কেনা জানে। ওই যে বলছেন 106 কি হয়েছে, কেমন হয়েছে? এটা তো কানা ভাই অন্ধ জানে যে এটা মিশা কথা। 106 ফুল বেঞ্চ করছে, বলছে যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এই বসে 106 তারা অনুমোদন করবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তখন ইয়েতে ক্যান্টনমেন্টে। এই জাস্টিসরা ভবিষ্যতে বলবে তো আমরা করি নাই এটা, বলবে তো বলবে। আমি তো বললাম মানে এত বড় ব্লান্ডার যে আমি সংবিধানকে সমুন্নত রাখবো। সংবিধান সমুন্নত রাখতে গেলে এই আন্দোলনকে আছে নাকি? আন্দোলন তো অবৈধ দিল আন্দোলন, মানে এত বড় ব্লান্ডার। এবং এটা হলো ওই যে আছে না আসিফ নজরুল, মহাজ্ঞানী একজন আইন বিশেষজ্ঞ, দুনিয়ার সব আইন সে বুঝে, কিভাবে সেইটাকে মানে রাজি হলো এইটাই আমি বুঝি না এই পর্যন্ত। আমার কাছে এখন ওটা ক্লিয়ার না। এমনকি শেষ দিন পর্যন্ত বলে, যেদিন নাকি জুলাইয়ের ঘোষণাপত্র পরে ওই দিনও বলতেছে, আপনি দেখেন লিখিত ভাষণে আছে, এটা একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হয় কিভাবে? এবং এই সাংবিধানিক সরকার বলতে বলতে সংবিধানটাকে রেপ করে ছেড়ে দিছে, কিছু রাখে না এরা। কি করবে ভাই বলেন?